বাংলাদেশের পুরো রাজনীতি অশুভ শক্তির ফাঁদে, আরও সহজভাবে ক্লিয়ারভাবে বললে ডিজিএফআই এর ফাঁদে পড়েছে। আমরা সবাই ডক্টর ইউনূসকে গালাগালি করি, ডক্টর ইউনূসের উপদেষ্টারা বেঈমান, রাজনৈতিক দলের নেতারা বেঈমান। শুধুমাত্র বাংলাদেশের একটি সংগঠন ঠিক আছে, তা আমার দিলে ডাক দেয়, সেটা হলো শিবির। জামায়াতও পুরো ঠিক নেই। তো কিভাবে বাংলাদেশের রাজনীতি অশুভ শক্তির করাতলে, ক্যাপচারিংয়ে এবং ক্যাচিংয়ের মধ্যে আছেন, ধরা আছেন, সেটা নিয়ে আজকে আলাপ করব। আপনারা জানেন ভারতের র আসলে কি স্টাইলে কাজ করে। এক সময় র স্ট্রেট লাইনে কাজ করত, সরাসরি অফার দিত। কিন্তু ধরেন মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে র যে স্টাইলে ভিন্নভাবে কাজ করে, বাংলাদেশেও সেই স্টাইলে কাজ করছে। যেমন বাংলাদেশের র এর একজন স্টেশন মাস্টারকে অ্যাসাইন করা হলো, তার অধীনে 4 জন প্রশিক্ষিত লোককে দেয়া হলো। এরা সবাই র। যাক, আমরা ডিজিএফআইয়ের কথা বলি সরাসরি। ডিজিএফআইয়ের প্রধান 4 জন লোককে অ্যাসাইন করেছে, ঠিক আছে। 4 জন লোক, তার মধ্যে একজনকে পুরো বিএনপি সাজাই দিছে, আরেকজনকে পুরো জামাত সাজাই দিছে, আরেকজনকে পুরা এনসিপি সাজাই দিছে, আর আরেকজন অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবে। খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন প্লিজ। ধরেন যাকে বিএনপি সাজাই দিছে সে বিএনপির সাথে আলাপ করবে, মির্জা ফখরুলের সাথে আলাপ করবে, সালাউদ্দিন, শিলং সালাউদ্দিনের সাথে আলাপ করবে, আর বলবে আপনাদের ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত, আপনাদেরকে বরণ করার জন্য বাংলাদেশের প্রশাসন প্রস্তুত। এখন আপনাদের বেহেশতে যাওয়ার জন্য যেমন মৃত্যু প্রয়োজন, আর আপনাদের জন্য প্রয়োজন একটি ইলেকশন। আপনারা দ্রুত ইলেকশনের জন্য পরিবেশ তৈরি করুন, আমরা আপনাদের জন্য বরণ করার জন্য প্রস্তুত। বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সবাই আপনাদেরকে আহ্বান জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। এমনভাবে পামিং করে। এই তো বিএনপি নির্বাচন 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 শুরু করে দিল। কিন্তু দেখেন কথাটা কার? ওই ভারত থেকে আইছে ডিজিএফআইয়ের কাছে ও আকারের সব কথা। এখন এটা বিএনপির কাজ হয়ে গেছে। আসলে কাজ হচ্ছে কার? ফাইনালি ভারতের, ডিজিএফআইয়ের, বিএনপির, ভারত আর আওয়ামী লীগের। ঠিক একইভাবে আরেকজনকে অ্যাসাইন করেছে জামায়াতের জন্য, ঠিক আছে। বলছে যে জামায়াত ফিল্ডে এবার প্রস্তুত। কিছু বাস্তব চিত্র দেখায়, জনপ্রিয়তা বেড়েছে, ফিল্ডে খুব শক্তিশালী। একটু জোরটা শক্তভাবে করতে পারলে আপনাদের ক্ষমতায় আসা সম্ভব, আপনারা যদি এই লাইনে যান। আর বিএনপিকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না বলে দেয়। জামায়াতও বিএনপিকে আক্রমণ করে কথা বলে। ওইদিকে বিএনপির জন্য যে অ্যাসাইন, সেও বলছে এদেরকে রাজাকার বলে ঘায়েল করতে হবে, নইলে এদের উত্থান ঠেকানো যাবে না। মির্জা ফখরুল কি বলছে? আমরা এদেরকে ছাড় দিব না, জামাতকে আর উঠতে দেওয়া যাবে না, উগ্রপন্থাকে উঠতে দেওয়া যাবে না, বলছে না? ওদেরকে শিখিয়ে দিছে এদেরকে রাজাকার বলে, মুক্তিযুদ্ধ বিরোধী বলে এদেরকে মেলাইন করে রাখতে হবে। মোটামুটি তারাও জামায়াতকে গালি দিচ্ছে। এদিকে জামায়াতের জন্য যে অ্যাসাইন, সে জামায়াতকে এমনভাবে বলে যে আমরা তো আপনাদের জন্য কাজ করছি, কারণ বিএনপি দেশ চালাতে পারবে না, আপনারাই আগামীতে দেশ চালাতে পারবেন। মাঠের সার্ভেগুলো আপনাদের পক্ষে। আপনারা যদি জোরটা ঠিকমতো করতে পারেন, আপনাদের ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত। জামায়াত মোটামুটি, জামায়াত আসলেই শক্তিশালী, এখন সাংগঠনিকভাবে শক্তিশালী। কিন্তু জামায়াত অন্যের কথা শুনে এই ব্যাপার, তারপরে বলে কি, জামায়াতকে বলে এই বিষয়ে বিবৃতি দেওয়া যাবে না, সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলতে হবে, সেনাবাহিনীর যাতে বিচারটা আদালত করতে না পারে সেই বিষয়ে আপনারা একটু নজর রাখেন। ওই বিএনপিকে যাকে দিছে তাকেও সেভাবে বলতেছে। আর জামায়াত বিএনপির সাথে দূরত্ব তৈরি করতে রাখতেছে। আবার এনসিপির জন্য একজনকে অ্যাসাইন করা হয়েছে। সে এনসিপিকে কি বলে, তোমরা হইলে আসল শক্তি, তরুণ ভোট কিন্তু তোমাদের সবাই, হ্যাঁ, তোমরা মোটামুটি এই এমন একটা ভাব বজায় রাখো যেন মানুষ মনে করে তোমরা জামায়াতের বি টিম, এটা যেন না ভাবে। এই কারণে কি করতে হবে, মাঝে মাঝে জামায়াতকে গালি দিতে হবে, এই বলতে হবে, সেই বলতে হবে। তারা ডিজিএফআইয়ের কথা মতো তাই শোনে।
হ্যাঁ, আবার ধরেন বিএনপির সার্ভ দিতে হবে কিছু, বিএনপির সাথে হুট করে যদি রাজনীতিতে কোনো সমস্যা হয়, তোমরা যদি প্রতীক না পাও তাহলে বিএনপির সাথে ধানের শীষ নিয়ে ভোট করে ফেলবা। এই দিকে আবার এরাই সিইসিকে বলে দিছে কোনোভাবেই যেন এনসিপি শাপলা না পায়। এভাবে এনসিপির জন্য একজন, জামায়াতের জন্য একজন, বিএনপির জন্য একজন। আসলে এদের সবার বস কিন্তু এক জায়গায়। কাকে কার সাথে বেজাল বাজায় রাখতে হবে, কোন কারণে কাদের মধ্যে ঐক্য হয়ে যেতে পারে, সেই জিনিসটাতে আঘাত করতে হবে। আবার বিএনপির ভিতরে কারা কারা সরাসরি ভারতের রয়ের লোক, তাদের একটা তালিকা আছে। জামায়াতের ভিতরে কারা বা কে রয়ের হয়ে কাজ করে, তাদের একটা তালিকা আছে। এনসিপির ভিতরে কাদেরকে হাত করতে পেরেছে, তাদের একটা তালিকা আছে। এদেরকে আবার কাজে লাগাবে, ঠিক আছে? এরা আবার যেই দলেই থাকুক, বিএনপিতে থাকুক, জামায়াতে থাকুক, এনসিপিতে থাকুক, এরা কিন্তু এক, এরা জানে এরা এক মোটামুটি। ঠিক একইভাবে আরেকজনকে অ্যাসাইন করা হয়েছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, হ্যাঁ, চরমোনাই, সারসিনা, হেফাজত, ওই যে কাশেমি, উত্তরার ইমাম, এরকম কিছু লোককে চালাবে। বলবে যে তোমরা হইলে আসল ইসলাম, জামায়াত ইসলাম তো ইসলাম নিয়ে ব্যবসা করে। এইভাবে তোমরা বক্তব্য দিতে থাকো, নাইলে তোমরা বিলীন হয়ে যাবা। জামাত যেভাবে এগুচ্ছে তোমরা জামায়াতের কাছে টিকবা না। তখন কাশেমি মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক বক্তব্য দেয়, জামাতকে গালি দেবে। গণ অধিকার পরিষদ বলবে হঠাৎ করে রাত 3টা বাজে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে বলবে হ্যাঁ জামাত তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, জামাতকে এর জন্য ক্ষমা চাইতে হবে। এরপরে আছে কিছু টেলিভিশনের উপস্থাপক, সাংবাদিক, তাদেরকে দিয়ে নিউজ লেখাবে। কোনো নিউজ জামায়াতের বিরুদ্ধে লেখাবে, কোনো নিউজকে বলবে ওয়াকার, আলোক বর্তিকা। সাংবাদিক পয়সা দিলে তো আছেই, তাই না? আদতে বাংলাদেশে কোনো সাংবাদিক না, এগুলো হচ্ছিল পেড রিভিউ রাইটার। বাংলাদেশে কোনো সাংবাদিক না, এরা হইল রিভিউ রাইটার। সে আপনি ওই তোজাম্মল ফোজাম্মল আছে না, বালসাল বা মানিক মিয়া, এরপরে আপনার এগুলো সব দালাল, আমাদের কথা বলে নাই। এরা সেকুলারদের কথা বলছে ভাই, বামদের কথা বলছে, এরা বাম রাজনীতি করছে। এই যে প্রথম আলোর মতিউর রহমান, এটাকে সেটের সাংবাদিক নাকি? ও রিভিউ রাইটার, সারা জীবন ভারতের রিভিউ লিখছে আর বামপন্থীদের রিভিউ, ছাত্র ইউনিয়নের সন্ত্রাসের পজিটিভ রিভিউ লিখছে। সে মতিউর রহমান হলো রিভিউ রাইটার। খালেদ মহিউদ্দিন কি কসু? ও কামলা, ও চুরি দাঁড়ির অর্থ খাইছে। খালেদ কি সালমান এফ রহমানের এখানে চাকরি করছে। ও যে একটা অবৈধ লোকের অধীনে চাকরি করছে, ওর জীবন তো এখানেই শেষ। বাংলাদেশের মানুষ যদি নৈতিক হয় তাহলে ও তো ওরকে এখানেই ক্যান্সেল করবে, তাই না? বড় বড় কথা বলে, সোরের বাচ্চা সোর। সে ওই আমেরিকা গিয়ে বসবাস করে আর বাংলাদেশের মঙ্গল চায়। এটা তোর ব্যবসা মানুষ বুঝে না, সোরের সাউ। এরপরে ধরেন আপনার সাবেক সেনা অফিসারদের দিয়ে কিছু একটা বলা। এইভাবে তথা ডিজিএফআই আমাদের রাজনীতিকে কলুষিত করে রাখছে। নাইলে জামাত, সেই জামাত বিএনপিকে 90 সালে 18টি 19টি আসন দিয়ে সমর্থন দিল সরকার গঠন করতে। বিএনপির করুণ পরিস্থিতিতে মন্ত্রিত্ব অফার করা হয়েছে, মন্ত্রিত্ব তো নেয় নাই, এক কাপ চাও খায় না এই জামাত ইসলাম বিএনপির কাছে। সেই জামায়াত বিএনপির সাথে এরকম ব্যবহার করে, এটা তথা ডিজিএফআই এর উস্কানি আর রাজনৈতিক দলগুলোর বলদামি। মসজিদে হামলা করে, বুঝেন আপনি বিএনপি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।